আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার শিখব, অর্থাৎ ইংরেজি ভাষায় আসলে আমরা কিভাবে বাক্য তৈরি করব। আমাদেরকে সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে, নয়তো আমরা আসলে ঠিকঠাক বাক্য তৈরি করতে পারবো না। ফলে আমাদের রাইটিং এবং স্পিকিং দুটিই খারাপ হবে। তো চলেন আজকে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কেন দরকার। আগে কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স দেখি এবং বোঝার চেষ্টা করি যে সেন্টেন্স স্ট্রাকচার যদি না জানি তাহলে কী ধরনের প্রবলেম হইতে পারে। ধরেন আমাদের প্রথম যে সেন্টেন্সটা লেখা আছে, আমাদের প্রথম সেন্টেন্সটা বলছে যে স্টুডেন্টস এভরিডে প্র্যাকটিস ইংলিশ। দেখে আসলে বাক্যটাতে যদি আগে থেকে আপনার সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে মনে হবে যে বাক্যটা তো ঠিকই আছে, স্টুডেন্টস এভরিডে প্র্যাকটিস ইংলিশ। কিন্তু এইখানে অসুবিধাটা হলো যে এই যে এভরিডে নামক অ্যাডভার্বিয়ালটা বা অ্যাডভার্বটা আছে, এটার পজিশনটা ভুল জায়গায় আছে। সাবজেক্টের পর আসার কথা ছিল ভার্ব, কিন্তু ভার্ব না এসে অ্যাডভার্ব চলে আসছে। তাহলে এইটাতে সমস্যাটা হচ্ছে অ্যাডভার্বের পজিশন নিয়ে। যদি আমরা এটাকে ঠিক করে বলি তাহলে আমরা বলতে পারি যে স্টুডেন্টস প্র্যাকটিস ইংলিশ এভরিডে। পরবর্তী বাক্যটা দেখেন, আমি বললাম হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। এই বাক্যটাও কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারছে না। কোয়েশ্চেন থেকে যাচ্ছে শ্রোতার মনে যে কি দিয়েছিল। তাহলে এই বাক্যটার পরিপূর্ণতার জন্য আসলে একটা অবজেক্ট দরকার। এই যে গিভ ভার্বের একটা অবজেক্ট দরকার। আমরা যদি এটাকে ব্যাটার একটা সেন্টেন্স লিখতে চাই আমরা বলতে পারি হি গেভ মি সাম অ্যাডভাইস, সে আমাকে কিছু উপদেশ দিয়েছিল। পরবর্তী বাক্যটা দেখেন, আমি বললাম শি ইজ ভেরি কেয়ারফুলি। এই বাক্যটাতে আসলে অসুবিধা কোথায়? আমরা যারা জানি তারা নিশ্চয়ই রিলেট করতে পারবো যে বি ভার্বের পরে আমাদের আসলে একটা কমপ্লিমেন্টের দরকার পড়ে, কিন্তু এইখানে কমপ্লিমেন্ট না বসে অর্থাৎ অ্যাডজেক্টিভ না বসে আমরা অ্যাডভার্ব বসিয়েছি। আমাদের সঠিক বাক্যটা হওয়া উচিত শি ইজ ভেরি কেয়ারফুল অথবা শি ওয়ার্কস ভেরি কেয়ারফুলি। পরবর্তী বাক্যটা দেখেন, লেখা হয়েছে আই এম এগ্রি উইথ ইউ। আমরা নিশ্চয়ই জানি যে অ্যাম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে আসলে ভার্বের রং প্যাটার্ন আছে। আমাদের বলা উচিত ছিল আই এগ্রি উইথ ইউ। আবার দেখেন এই বাক্যটাতে আমরা শুরু করেছি একটা ডামি সাবজেক্ট দিয়ে। ডামি সাবজেক্টগুলো হচ্ছে সাধারণত ইট, দেয়ার, অর্থাৎ যেখানে কোনো অ্যাবসোলিউট বা রিয়েল সাবজেক্ট না থাকে তখন আমরা সেখানে ডামি সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করি। যে এই যে ডামি সাবজেক্টের পরে হ্যাজ আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। অর্থাৎ এই সাবজেক্টের পরবর্তী যে ভার্ব, এই ভার্বে অসুবিধা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে বেসিক সেন্টেন্স কেন জানতে হবে। যদি বেসিক সেন্টেন্স না জানি তাহলে আমাদের নানান ধরনের অসুবিধা তৈরি হতে পারে আমাদের সেন্টেন্সে। আর যখন আমরা এই ধরনের প্রবলেমেটিক সেন্টেন্স আমাদের এসএইতে প্যারাগ্রাফে লিখব তখন আমাদের রাইটিং কিন্তু ভালো স্কোর করতে আমাদের সহায়তা করবে না। এছাড়াও এভরিডেতে আমরা যে ধরনের ফ্রি হ্যান্ড রাইটিং করে থাকি অথবা ডে টু ডে কনভারসেশন করে থাকি সেই জায়গাগুলোতে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা ভালো করে জানতে হয়। তো মনে রাখবেন একটা সেন্টেন্স গঠনের জন্য যে কোর ফর্মুলা বা মূল স্ট্রাকচার সেটা হলো সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং এক্সটেনশন থাকে। এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ। বাক্যের সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে মূল স্ট্রাকচার আর এক্সটেনশন হচ্ছে এক্সট্রা পার্ট বা অতিরিক্ত অংশ। তো বাক্যের সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন সম্পর্কে যদি আমরা আরো বিস্তারিত বলি, সাবজেক্ট হচ্ছে বেসিকলি হো অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, অর্থাৎ বাক্যটি কার বা কিসের সম্পর্কে বলছে। ভার্ব হচ্ছে সেই শব্দ যেটা দ্বারা কোনো কাজ করা বা কোনো কাজ হওয়া বোঝায়। একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন, কোনো বাক্যই আসলে ভার্ব ছাড়া গঠন করা সম্ভব নয়। বাক্য বা সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই ভার্ব লাগবে। তো ভার্বগুলো
কোনো কাজ বা অ্যাকশন প্রকাশ করতে পারে, সেই সকল ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি বা ডো ভার্বও বলে থাকি, যেমন ওয়াক, হাঁটা, স্লিপ, ঘুমানো। কিছু কিছু ভার্ব আছে যেগুলো দ্বারা স্টেট বা অবস্থা বোঝায়, যেমন ধরেন বি ভার্বস। আমি বললাম শি ইজ ইল, সে অসুস্থ, ফর এক্সাম্পল। অথবা কিছু কিছু ভার্ব দ্বারা কোনো কিছু থাকা, না থাকা ইত্যাদি বোঝায়, যেমন হ্যাভ ভার্ব। লেটস সে আমি বললাম আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এক্সটেনশনকে আমরা মোটা দাগে 3 ভাগে ভাগ করতে পারি। এক্সটেনশন অবজেক্টও হইতে পারে, কমপ্লিমেন্টও হইতে পারে, অ্যাডজাংক্টও হইতে পারে। তো এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। দেখেন এইখানে আমরা একটা বাক্য লিখেছি, স্টুডেন্টস প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এই পুরো বাক্যটাতে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, কারণ বাক্যটা বলা হচ্ছে শিক্ষার্থীদের সম্পর্কে। অথবা আমরা অনেক ক্ষেত্রে সহজে বোঝানোর জন্য বলে থাকি যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে উত্তরে যেটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কে প্র্যাকটিস করে? স্টুডেন্টস। এরপরের যে অংশটা আছে সেটাই হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত বাকি অংশটাই হচ্ছে এক্সটেনশন। এখন এই এক্সটেনশনে কি কি আছে? ইংলিশ আর হচ্ছে এভরিডে। দেখেন এই ইংলিশটা হচ্ছে অবজেক্ট। সহজ ভাষায় আমরা অবজেক্ট চিনি বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। এবার আসেন আমরা বাক্যের ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করি। আমি বললাম শিক্ষার্থীরা চর্চা করে, আপনি প্রশ্ন করেন কি চর্চা করে, কি প্র্যাকটিস করে, উত্তর আসছে ইংলিশ। সুতরাং এই বাক্যে ইংলিশ কি বলেন তো? অবজেক্ট, রাইট? এরপরের যে অংশটা এভরিডে, এটাও এক্সটেনশন, কিন্তু এর নাম হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এটা কোত্থেকে আসলো? ওই যে আমরা অ্যাডজাংক্ট পড়েছিলাম, এই অ্যাডজাংক্টই হচ্ছে সাধারণত অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজেসগুলো, অ্যাডভার্বিয়ালসগুলো, এগুলোই বাক্যে অ্যাডজাংক্ট হিসেবে কাজ করে। পরবর্তী বাক্যটা আমরা দেখি। আমরা বললাম দ্য রেজাল্ট ওয়াজ এক্সেলেন্ট। দেখেন এই যে বি ভার্ব এবং বি ভার্ব ছাড়াও লিঙ্কিং ভার্ব সমূহ, যাদের আরেক নাম হচ্ছে কাপুলেটিভ ভার্বস, এদের পরে কমপ্লিমেন্ট আসে। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা ইতিমধ্যে দুইটা স্ট্রাকচার পাইলাম, একটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজাংক্ট বা অ্যাডভার্বস। এই স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কি আসতেছে আমাদের? কমপ্লিমেন্ট। এরপরে আসেন এই সেন্টেন্সটা দেখি, শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল। এইখানের যে বাক্যটা সাবজেক্ট এবং ভার্বের পরে কি আসছে দেখেন, একটা হলো টু স্কুল আর একটা হচ্ছে ইয়েস্টারডে। এই দুইটাই হচ্ছে ভিন্ন ভিন্ন অ্যাডভার্ব বা একত্রে এদেরকে আমরা অ্যাডজাংক্ট বলি। এই টু স্কুল দ্বারা প্লেস বোঝাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর ইয়েস্টারডে দ্বারা সময় বোঝাচ্ছে, সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি, উই কনসিডার হিম অনেস্ট। সাবজেক্ট এবং ভার্বের পরবর্তীতে দেখেন আমরা তাকে বিবেচনা করি। তাহলে কাকে বিবেচনা করি? তাকে, সে হচ্ছে অবজেক্ট। আর তাকে কি বিবেচনা করি? অনেস্ট। এই হিম সমান অনেস্ট লিখতে পারি, ফলে যিনি হিম তিনিই অনেস্ট, সেই অর্থে এই অনেস্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টকে পরিপূর্ণতা দিচ্ছে। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে অবজেক্ট এবং তারপরে আসছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এই হলো নানান ধরনের সেন্টেন্স ভ্যারাইটি, সেন্টেন্সের স্ট্রাকচারাল ভ্যারাইটি। তো দেখেন আমরা কিছু সেন্টেন্স চাঙ্ক দেখি যেগুলো হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স এবং কি মিসিং আছে আমরা বোঝার চেষ্টা করি। আমি বললাম শি বট, সে ক্রয় করেছিল, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে বাক্যটা পরিপূর্ণ করতে আমাকে কি লাগবে? একটা অবজেক্ট লাগবে, কারণ এই বট বা বাই হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আপনারা নিশ্চয়ই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের নাম শুনেছেন। ট্রানজিটিভ হচ্ছে এমন ভার্ব
যে ভার্বের অর্থের পরিপূর্ণতার জন্য একটা অবজেক্ট লাগে, অবজেক্ট ছাড়া শ্রোতার মনোতুষ্টি হয় না। শ্রোতার মনে প্রশ্ন থেকে যায় যে সে ক্রয় করেছিল, কি ক্রয় করেছিল, কি কিনেছিল, এই কি দিয়ে প্রশ্ন করার সুযোগ থেকে যায়। তাহলে আমরা একটা অবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম, শি বট এ বুক। আবার একটু আগে আমরা যেমনটা দেখেছিলাম যে বি ভার্বের পরে কমপ্লিমেন্ট আসে, হি ইজ, সে হয়, এখানে আমরা লিখেছি অনেস্ট, সে হয় সৎ। দেখেন কমপ্লিমেন্ট জানার সহজ পদ্ধতি হলো ভার্বটাকে উঠিয়ে মাঝখানে যদি আপনি সমান দেন আর এটা যদি সেন্স মেক করে তাহলে সেটা কমপ্লিমেন্ট। যেমন হি ইকুয়াল অনেস্ট, সে মানে সৎ বা সে সমান সৎ, এটা লজিক্যাল, সুতরাং এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু আমি যদি এই সেন্টেন্সটাতে শি ইকুয়াল এ বুক লিখি, এটা কি লজিক্যাল মনে হয়? সে কি একটা বই? না, সুতরাং এটা আসলে কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে একটা অবজেক্ট। তো পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি আমরা, দে লিভ, তারা বাস করে। আপনি কিন্তু এখন প্রশ্ন করতে পারেন কোথায় বাস করে। এই কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তরে যেটা পাওয়া যাচ্ছে সেটার নামও কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আপনাকে একটা স্থানের নাম উল্লেখ করতে হবে, আপনাকে একটা প্লেস অ্যাডজাঙ্ক্ট লিখতে হবে অথবা একটা প্লেসের নাম লিখতে হবে। ধরেন আমি বললাম দে লিভ ইন ঢাকা, এই যে ইন ঢাকা এটাই হচ্ছে একটা অ্যাডভার্ব, যার স্পেসিফিক নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর আমরা যদি এক্সটেনশনের কোন টাইপ চিন্তা করি, এটা হচ্ছে একটা অ্যাডজাঙ্ক্ট। পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি, দ্য টিচার এক্সপ্লেইনড, শিক্ষক ব্যাখ্যা করেছিলেন। আপনার প্রশ্ন করার সুযোগ থাকে শিক্ষক কি ব্যাখ্যা করেছিলেন, আমরা উত্তর দিচ্ছি টিচার এক্সপ্লেইনড দ্য রুল, শিক্ষক রুল ব্যাখ্যা করেছিলেন। তাহলে কি প্রশ্নের উত্তরে যেটা পাইলাম সেটার নাম কি? নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায় সেটা হচ্ছে কি? অবজেক্ট। আচ্ছা, এবার আসেন, প্রশ্ন হচ্ছে এমন কি কোনো সেন্টেন্স সম্ভব যে সেন্টেন্সে কেবল সাবজেক্ট এবং ভার্ব থাকবে? হ্যাঁ, সম্ভব। অবজেক্ট ছাড়াও বাক্য গঠন করা সম্ভব। যেমন ধরেন কিছু ভার্ব আছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ মানে কি? ইনট্রানজিটিভ মানে হচ্ছে যার অবজেক্ট লাগে না। লেটস সে আমি বললাম যে হি র্যান, সে দৌড়েছিল, বাক্য কমপ্লিট হয়ে গিয়েছে। অথবা আমি বললাম আই এম স্লিপিং, আচ্ছা আমি ঘুমন্ত অবস্থায় তো কথা বলতে পারবো না, ধরেন আমি বললাম হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। দেখেন সাবজেক্টের পরে আমরা শুধু ভার্ব ফ্রেজ লিখেছি, অর্থাৎ ভার্ব লিখেছি, বাক্য কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা যদি এরকম বেশ কিছু এক্সাম্পল দেখি, বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, দ্য বেবি স্ল্যাপড, বাচ্চাটি ঘুমিয়েছিল, প্রাইসেস রোজ, দাম বৃদ্ধি পেয়েছিল, শি বট এ পেন, এই ক্ষেত্রে কিন্তু আবার আমাদের অবজেক্টের দরকার। এই বাক্যটা কিন্তু অবজেক্ট ছাড়া পরিপূর্ণতা পাবে না, শি বট বললে শুধু হবে না, ফলে এই বাক্যে কিন্তু আপনাকে অবজেক্ট লাগছে। আবার এই বাক্যে আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করেছি, হি বিকেম ফেমাস, বিকেম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তারপরে আমরা ফেমাস ব্যবহার করেছি। আমরা যদি হি ইকুয়ালস ফেমাস লিখি তাহলে আমরা এই বুঝতে পারছি যে ফেমাস হচ্ছে একটা কমপ্লিমেন্ট, সাবজেক্টকে পরিপূর্ণতা দিচ্ছে, এই জন্য তার নাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার আসেন একটা সেন্টেন্স গঠনের জন্য আমরা বলেছি যে সাবজেক্ট পরে ভার্ব লাগবে। মনে রাখবেন সেই ভার্বটাকে অবশ্যই ফাইনিট ভার্ব হইতে হবে। ফাইনিট ভার্ব মানে কি? ফাইনিট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্ব একটা সম্পূর্ণ কাজের অর্থ প্রকাশ করে, যেটাকে বাংলাতে সমাপিকা ক্রিয়া বলি আমরা। যদি সহজভাবে বলি যে ফাইনিট ভার্ব কিভাবে বুঝবো, ফাইনিট ভার্ব হওয়ার জন্য ওই ভার্বটাকে 12টা টেন্সের কোনো না কোনো টেন্সের সাথে মিলতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আমি বললাম যে হি ওয়ান্টস টু প্লে। দেখেন এইখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে একটা ভার্ব, টু প্লে কিন্তু আরেকটা ভার্ব। এখন আমাকে একটু বলতে পারবেন যে এই টু প্লে এটা কি কোনো টেন্সের সাথে মিলে? 12 টেন্সের কোনো টেন্সে কি এমন আছে যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়? উত্তর হচ্ছে না। ফলে এই যে ভার্বটা, এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই ভার্বটা দিয়ে এককভাবে কোনো বাক্য তৈরি করা যাবে না। সে হয়তো ফাইনাইট ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে আসতে পারবে, কিন্তু সে একা এসে বাক্য গঠন করতে পারবে না। যদি বাক্য গঠন করতে হয় তাহলে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবে, আর এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে হি ওয়ান্টস।
কারণ এই ভার্বটা দেখে টেন্স চেনা যায় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আশা করছি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের পার্থক্য বুঝতে পারছি। যদি আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখি, টু ইমপ্রুভ ইংলিশ এভরিডে, এই বাক্যটাতে কোনো ফাইনিট ভার্ব নাই, সুতরাং বাক্যটা অসম্পূর্ণ বা বাক্যটা ভুল। আমি বললাম বিকজ হি ওয়াজ সিক, এই বাক্যটার অসুবিধা কোথায়? দেখেন, যেহেতু সে অসুস্থ ছিল, এই বাক্যটা কিন্তু কমপ্লিট মিনিং দিতে পারে নাই। যেহেতু সে অসুস্থ ছিল, শ্রোতার মনে কিন্তু প্রশ্ন থেকে যায় তাহলে কি হয়েছিল। এটাতে কেবল একটা ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করা হয়েছে, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ একা কোনো পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে পারে না। আমরা চাইলে বাক্যটাকে কমপ্লিট করতে পারি এইভাবে যে হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল, বিকজ হি ওয়াজ ইল বা হি ওয়াজ সিক। এরপরের সেন্টেন্সটা দেখেন, দ্য স্টুডেন্ট প্রিপেয়ারিং ফর আইএলস, এই বাক্যটাতেও কি সমস্যা? দ্য স্টুডেন্টের পরে ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, কোনো টেন্স নাই যে এখানে সাবজেক্টের পরে শুধু ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা যায়। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি এম ইজ আর এর পরে আইএনজি হইতে পারে, অথবা ওয়াজ আর এর পরে আইএনজি হইতে পারে, অথবা হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে আইএনজি হইতে পারে, কিন্তু শুধু আইএনজি যুক্ত কোনো টেন্স নাই আসলে। ফলে এই বাক্যে কোনো ফাইনিট ভার্ব নাই, আর নন ফাইনিট ভার্ব বাক্য তৈরি করতে পারে না, ফলে এটা একটা ভুল বাক্য। তো যাই হোক, আমরা বোঝার চেষ্টা করলাম যে ভার্ব অবশ্যই ফাইনিট হইতে হবে। এবার আমরা ভার্ব নিয়ে অনেক কথা বললাম, যে ভার্বকে ফাইনিট হইতে হবে, আমরা ট্রেনের চেষ্টা করলাম ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা কথা বলবো বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে। দেখেন, সাবজেক্ট সবসময় এক শব্দে হয় ব্যাপারটা এমন না। যেমন আমি বললাম করিম ইজ কামিং, এই বাক্যে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে একটা মাত্র শব্দ, কিন্তু সবসময় এক বাক্যে আসলে সাবজেক্ট হয় না। আমরা প্রথমে দেখি কি কি ধরনের শব্দ সাবজেক্ট হইতে পারে বা কি কি ধরনের ফ্রেজ সাবজেক্ট হইতে পারে। নাউন সাবজেক্ট হয়, যেমন করিম একটা প্রপার নাউন, অথবা ধরেন আমি বললাম স্টুডেন্টস কমন নাউন, অথবা ধরেন আমি বললাম দ্য কমিটি কালেকটিভ নাউন, অথবা ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ সব ধরনের নাউনই কি হয়? সাবজেক্ট হয়। প্রোনাউন সাবজেক্ট হতে পারে, যেমন আমি বললাম হি ইজ এ গুড বয়, তাহলে এই যে বাক্যে হি হচ্ছে প্রোনাউন, সে সাবজেক্ট হতে পারে। তাহলে আমরা বুঝলাম নাউনও সাবজেক্ট হতে পারে, প্রোনাউনও সাবজেক্ট হতে পারে। এবার আসে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি? যদি একের অধিক শব্দ মিলে নাউনের কাজ করে তাহলে তার নাম নাউন ফ্রেজ। যেমন এইখানে দেখেন, না ভার্বটা হচ্ছে অ্যানসার্ড, উত্তর দিয়েছিল, এর আগে পুরো অংশটাই সাবজেক্ট, পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। দ্য টল বয় ইন দ্য ফ্রন্ট রো, সামনের সারিতে লম্বা ছেলেটা। আমি শুধু এটা বলি নাই যে দ্য বয় অ্যান্সার্ড ফার্স্ট, বালকটি উত্তর দিয়েছিল, আমি বলেছি দ্য টল বয় ইন দ্য ফ্রন্ট রো অ্যান্সার্ড ফার্স্ট, যে সামনের সারিতে বসা লম্বা ছেলেটা উত্তর দিয়েছিল। তাহলে যে সামনের সারিতে থাকা লম্বা ছেলেটাই পুরোটাই কিন্তু সাবজেক্ট, এটা একটা নাউন ফ্রেজ। এবার আসেন কম্পাউন্ড সাবজেক্টও হইতে পারে। কম্পাউন্ড সাবজেক্ট হচ্ছে কি? যে যেমন এন্ড দ্বারা আমরা একাধিক নাউনকে যুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানালাম। আবার কোনো একটা টাইটেল বা প্রতিষ্ঠানের নাম যেটা একাধিক শব্দ বিশিষ্ট, এগুলো কি হইতে পারে? সাবজেক্ট হইতে পারে। যেমন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, পুরোটাই সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব ইজ ব্যবহার করেছি। তাহলে সাবজেক্ট খোঁজার ক্ষেত্রে আমরা সবসময় একটা সিঙ্গেল নাউন খুঁজবো, ব্যাপারটা এমন না। সাবজেক্ট কিন্তু একটা নাউন ফ্রেজও হইতে পারে, একাধিক শব্দ বিশিষ্ট সাবজেক্টও হইতে পারে। দেখেন, সাবজেক্ট হিসেবে জিরান ফ্রেজও বসতে পারে। যেমন ভার্ব প্লাস আইএনজি, তার পরবর্তীতে একটা শব্দ সহযোগে সাবজেক্ট গঠন করেছে, স্টাডিং গ্রামার ইমপ্রুভস রাইটিং অ্যাকিউরেসি। এই যে ভার্বের আগে থাকা এই ফ্রেজটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আবার ইনফিনিটিভ ফ্রেজও হইতে পারে, যেমন ধরেন টু স্পিক ফ্লুয়েন্টলি, এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে রিকোয়ার্স। নাউন ক্লজও হইতে পারে। আপনারা নিশ্চয়ই ফ্রেজ এবং ক্লজের পার্থক্য জানবেন। ফ্রেজ এবং ক্লজ দুইটাতেই একাধিক শব্দ থাকে, কিন্তু ফ্রেজে কোনো ফাইনিট ভার্ব থাকে না, আর ক্লজে অবশ্যই ফাইনিট ভার্ব থাকে। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য বা মূল পার্থক্য। তো নাউন ক্লজ কি? যে নাউন ক্লজ হচ্ছে যেটার মধ্যে একটা কি থাকবে?
ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এই যে অংশটা হচ্ছে একটা নাউন ক্লজ, হোয়াট হি স্যাড, এটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ এবং এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর এই বাক্যের ভার্ব হচ্ছে কি ওয়াজ। এছাড়া ইট এবং দেয়ার এরও ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে নানান ধরনের সাবজেক্ট আমরা চেনার চেষ্টা করলাম। এবার আসেন সাবজেক্ট এবং এজেন্টের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, এটা আপনাদের জানা দরকার। সাবজেক্ট মানে সবসময় যে বাক্যের কাজটা করবে ব্যাপারটা এমন না। যিনি কাজ করেন তাকে স্পেসিফিকভাবে বলা হয় আসলে এজেন্ট, আর সাবজেক্ট বলা হয় তাকে যাকে দেখে ভার্ব নির্ণয় করা হয়। যেই শব্দটাকে দেখে ভার্ব নির্ণয় করা হয় সেটা হলো মূলত সাবজেক্ট, আর যিনি বাক্যের কাজ করেন তিনি হচ্ছেন মূলত এজেন্ট। এখন প্রশ্ন হলো যে সাবজেক্ট কি কখনো এজেন্ট হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। অ্যাক্টিভ ভয়েসে সাধারণত যেটা সাবজেক্ট হয় সেটাই এজেন্ট হয়, আর প্যাসিভ ভয়েসে সাধারণত এজেন্ট অনুপস্থিত থাকে অথবা শেষে বাই দ্বারা যুক্ত হয়। আমরা কিছু উদাহরণ দেখি। দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দ্য টিম। এখন দেখেন তো এই কাজটি সম্পাদিত হয়েছিল কার দ্বারা? টিমের দ্বারা। এই বাক্যের সাবজেক্টকে দ্য ওয়ার্ক, কারণ এই ওয়ার্কে দেখে আমরা ওয়াজ ব্যবহার করেছি, সিঙ্গুলার সাবজেক্ট। আর কাজটা কারা করছে? টিম করছে। তাহলে এই বাক্যে এজেন্টকে বলেন তো টিম। তাহলে একটু খেয়াল করে দেখেন, শুরুতে যে বসছে এই সাবজেক্টটি যে সবসময় কাজ করে ব্যাপারটা এমন না, বরং এই ক্ষেত্রে ওয়ার্ক হচ্ছে কাজটা রিসিভ করেছে। আমি আর একটা উদাহরণ দেই। দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন সার্টিফিকেটস। শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এখন আমাকে বলেন তো এই দেয়ার কাজ, ডোয়ারকে কাজটা কে করেছে? স্টুডেন্টরা করেছে? না, স্টুডেন্টরা হচ্ছে রিসিভার। সুতরাং ওরা কিন্তু এজেন্ট না, স্টুডেন্টরা কাজ করে নাই, কিন্তু স্টুডেন্টরা সাবজেক্ট। কারণ এই স্টুডেন্টস প্লুরাল হওয়ার কারণে কিন্তু আমরা ওয়্যার ব্যবহার করেছি, অর্থাৎ এই স্টুডেন্টকে দেখেই হচ্ছে আমরা ভার্ব নির্ণয় করেছি। তাহলে সুনির্দিষ্টভাবে সাবজেক্ট এবং এজেন্টের পার্থক্য হচ্ছে যাকে দেখে আমরা ভার্ব নির্ণয় করি তার নাম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কখনো কখনো এজেন্ট হইতে পারে, আর এজেন্ট হচ্ছে যে কাজ করে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। তো ভার্বের আসলে অনেক ধরনের টাইপ আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা পড়েছি ইনট্রানজিটিভ ভার্ব হয়, ট্রানজিটিভ ভার্ব হয়। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের কোনো অবজেক্ট লাগে না, যেমন দ্য চাইল্ড স্ল্যাপড, বালকটি ঘুমিয়েছিল। এখানে আর অবজেক্টের প্রয়োজন পড়ছে না, অর্থ কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট লাগে, যেমন আমরা বললাম শি রোট, সে লিখেছিল। প্রশ্ন থাকে কি লিখেছিল? অ্যান এসে, একটা রচনা লিখেছিল। ডাইট্রানজিটিভ ভার্ব অর্থাৎ এমন কিছু ভার্ব থাকে যেই ভার্বগুলোর একাধিক অবজেক্ট লাগে, যেমন হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। এই যে মি, আমাকে, এটা হচ্ছে একটা অবজেক্ট। এখন তারপরেও প্রশ্ন থাকে যে কি দিয়েছিল? এ বুক। তাহলে এখানে দুইটা অবজেক্ট আছে, এই জন্য এটাকে আমরা ডাইট্রানজিটিভ ভার্ব বলছি। আবার কিছু ভার্ব থাকে কমপ্লেক্স ট্রানজিটিভ, যে সকল ভার্বের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অবজেক্টও লাগে এবং অবজেক্ট কমপ্লিমেন্টও লাগে। যেমন দে ইলেক্টেড হিম, তারা তাকে নির্বাচিত করেছিল। এই অবজেক্টের জন্য আবার একটা কমপ্লিমেন্টের দরকার পড়ছে, ক্যাপ্টেইন। আর কিছু ভার্ব আছে ভার্ব অফ মুভমেন্ট, যেমন ডিরেকশন প্রদর্শন করে। শি ওয়েন্ট টু স্কুল, হি কেম হিয়ার। এই যে ওয়েন্ট, কেম, এই ধরনের ভার্বগুলোকে আমরা বলি ভার্ব অফ মুভমেন্ট। এছাড়াও একটু আগে আমরা বলেছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে আমাদের কমপ্লিমেন্টের দরকার পড়ে। আমরা দেখতে পাচ্ছি কিছু কমন লিঙ্কিং ভার্বের লিস্ট এখানে আছে। বি, বিকাম, সিম, ফিল, লুক, সাউন্ড, অ্যাপিয়ার, রিমেইন, স্টে, গ্রো, গ্যাট, এই ধরনের ভার্বগুলোকে সাধারণত আমরা লিঙ্কিং ভার্ব বা ক্যাপুলেটিভ ভার্ব বলে থাকি। তো এইবার আসেন, আমরা একটু আগে পড়েছিলাম যে এক্সটেনশন বেসিক্যালি তিন ধরনের হয়: অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডজাঙ্ক্ট। আমরা অ্যাডজাঙ্ক্ট নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই। আমরা ইতিমধ্যে শিখেছি যে অবজেক্ট হয় কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। কে দিয়ে প্রশ্ন করে আমরা সাধারণত সাবজেক্ট খুঁজে পাই, আর কমপ্লিমেন্ট বসে আসলে লিঙ্কিং ভার্বের পরে। লিঙ্কিং ভার্বগুলো কি আমরা দেখেছি। এবার অ্যাডজাঙ্কটস বা অ্যাডভার্বিয়াল নিয়ে আমরা কথা বলি। দেখেন, বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন ইত্যাদি প্রশ্ন করে উত্তরে যা পাই সেগুলো হচ্ছে অ্যাডভার্বস। তো
আমরা যখন কোথায় দিয়ে প্রশ্ন করি তখন যেই অ্যাডভার্বটা পাই সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যখন কখন দিয়ে প্রশ্ন করি যে অ্যাডভার্বটা পাই সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা যখন কিভাবে দিয়ে প্রশ্ন করি উত্তরে যেটা পাই সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর আমরা যখন কেন দিয়ে প্রশ্ন করি তখন উত্তরে যে অ্যাডভার্বটা পাই সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। একটা বাক্যে একটা অ্যাডভার্ব আসতে পারে, একাধিক অ্যাডভার্ব আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যদি একাধিক অ্যাডভার্ব আসে তাহলে এদের সিরিয়াল কি হবে, কে আগে বসবে কে পরে বসবে। তার আগে আমরা কিছু প্লেস ম্যানার টাইমের কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি বললাম শি অ্যান্সার্ড কুইকলি, সে দ্রুততার সাথে উত্তর দিয়েছিল। প্রশ্ন করলাম কিভাবে উত্তর দিয়েছিল, দ্রুততার সাথে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার। বললাম দে স্টাডিড অ্যাট হোম, তারা বাসায় পড়াশোনা করেছিল। প্রশ্ন করলাম কোথায় পড়াশোনা করেছিল, বললো বাসায়, তাহলে এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস। আমি বললাম উই ম্যাট লাস্ট নাইট, আমরা দেখা করেছিলাম গত রাতে, তাহলে কখন দেখা করেছিলাম, গত রাতে, তাহলে এটা একটা অ্যাডভার্ব অফ টাইম। বললাম হি প্র্যাকটিস টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি, সে চর্চা করে ফ্লুয়েন্সি ইমপ্রুভ করার জন্য। প্রশ্ন করলাম কেন, বললো ফ্লুয়েন্সি ইমপ্রুভ করার জন্য, সুতরাং এটা একটা অ্যাডভার্ব অফ রিজন অথবা অ্যাডভার্ব অফ পারপাস। আই স্টেইড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, আমি বাসায় ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। কেন ছিলাম, থাকার কারণ কি, বলছে বৃষ্টি হচ্ছিল, সুতরাং এটা একটা অ্যাডভার্ব অফ রিজন। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের একটা সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব আসে, অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই সকল অ্যাডভার্বগুলো বা একাধিক দুইটা তিনটা অ্যাডভার্ব যদি আসে, সেই ক্ষেত্রে আমরা কোন অ্যাডভার্বটা কখন বসাবো এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অর্ডার অফ অ্যাডভার্ব। মনে রাখবো সাধারণত আমাদের সিরিয়ালটা হয় MPTR, অর্থাৎ যদি একাধিক অ্যাডভার্ব থাকে শুরুতে ম্যানার বসবে, তারপরে প্লেস বসবে, তারপর টাইম বসবে, তারপর রিজন বসবে। যদি কথার কথা শুধু প্লেস এবং রিজন আসে তাহলে আমরা শুরুতে কাকে বসাবো, আমরা শুরুতে বসাবো হচ্ছে, শুধু ধরেন প্লেস এবং রিজন আসছে তাহলে শুরুতে প্লেস বসাবো তারপরে রিজন, অথবা ধরেন শুধু ম্যানার এবং টাইম আসছে তাহলে শুরুতে ম্যানার তারপরে টাইম বসাবো। আমরা দুই একটা এক্সাম্পল দেখি। আমি বললাম আই রোট, আই হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে ভার্ব, দ্য এসে এটা হচ্ছে অবজেক্ট। এরপরে দেখেন কিভাবে লিখেছিলাম, কেয়ারফুলি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় লিখেছিলাম, অ্যাট হোম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কখন লিখেছিলাম, বলছে লাস্ট নাইট, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কি জন্য লিখেছিলাম, টু ইমপ্রুভ মাই স্কোর, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ রিজন। তাহলে দেখেন একটা সেন্টেন্সের প্রত্যেকটা পার্টকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারছি। একটা সেন্টেন্স যত লম্বাই হোক না কেন আমাদের কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে হবে। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে চারটা অ্যাডভার্বই আমরা এখানে ব্যবহার করেছি, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এবং আমরা সিরিয়াল অনুসারে ব্যবহার করেছি। আমরা যদি সিরিয়ালকে উল্টাপাল্টা করতাম তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স ভুল হওয়ার চান্স ছিল। আরেকটা উদাহরণ দেখি। আমি বললাম দ্য স্টুডেন্টস ডিসকাসড দ্য ইস্যু কামলি ইন দ্য ক্লাস ইয়েস্টারডে বিকজ দ্য এক্সাম ওয়াজ নিয়ার। দেখেন এই বাক্যের সাবজেক্ট কি, দ্য স্টুডেন্টস, ওকে, ভার্ব কি, ডিসকাসড, অবজেক্ট কি, দ্য ইস্যু, এরপরে কামলি এটা হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, তারপরে কোথায় আলোচনা করেছিল, ইন ক্লাস, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। কখন আলোচনা করেছিল, ইয়েস্টারডে, তাহলে এটা কি অ্যাডভার্ব অফ টাইম। কেন আলোচনা করেছিল, বিকজ দ্য এক্সাম ওয়াজ নিয়ার, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ রিজন বা অ্যাডভার্ব অফ পারপাস। তাহলে আমরা সাধারণত সেন্টেন্সে MPTR এই সিরিয়ালটাকে ফলো করব, কিন্তু মনে রাখবো একটা ক্ষেত্রে আমাদের এই MPTR ফলো করবে না। আমরা এখানে আরও বেশ কিছু এক্সাম্পল দেখিয়েছি যে আমি গত রাতে বাসায় মনোযোগ দিয়ে পড়েছি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে স্টাডিড, কিভাবে পড়েছিলাম, ম্যানার, কেয়ারফুলি, কোথায় পড়েছিলাম, অ্যাট হোম, তাহলে প্লেস, কখন পড়েছিলাম, লাস্ট নাইট, তাহলে টাইম, তাহলে MPT, এখানে আর নাই থাকতে পারে, আমাদের তিনটা দিয়ে ফুলফিল হয়ে গিয়েছে, অথবা দুইটা থাকতে পারে, কিন্তু যদি আসে যতটাই আসুক না কেন আমাদেরকে এই MPTR সিরিয়াল ফলো করতে হবে। তো কখন আসলে MPTR ফলো করে না আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা মনে রাখবো ভার্ব অফ মুভমেন্টসের ক্ষেত্রে, অর্থাৎ গো, কাম, অ্যারাইভ, রিটার্ন, ট্রাভেল, ওয়াক, ড্রাইভ, ফ্লাই, এই সমস্ত ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাডভার্বগুলো সিরিয়াল মেনটেন করবে না, অর্থাৎ MPTR এই সিরিয়াল থাকবে না। কারণ মনে রাখবো
যে ভার্ব অফ মুভমেন্টের ক্ষেত্রে আসলে ডেস্টিনেশন বা প্লেসটা ক্লোজলি কানেক্টেড। অর্থাৎ ওই ভার্ব অফ মুভমেন্টের পরে আগে ম্যানার না এসে সরাসরি আগে প্লেস আসবে, কারণ কোথায় যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট, প্লেসটা ইম্পর্টেন্ট। সুতরাং আমরা মনে রাখবো যে প্লেস অথবা ডিরেকশন চলে আসে ইমিডিয়েটলি আফটার দ্য ভার্ব, ম্যানারের আগেই। অর্থাৎ ম্যানারের আগেই কি চলে আসবে? প্লেস চলে আসবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্টের পরে যদি ভার্ব অফ মুভমেন্ট আসে তাহলে আমরা আগে অ্যাডভার্ব অফ প্লেস লিখবো, তারপরে ম্যানার লিখবো, তারপর টাইম লিখবো, তারপর রিজন বা পারপাস লিখবো। আমরা দু একটা এক্সাম্পল দেখি। আমি বললাম শি ওয়েন্ট বাই বাস টু স্কুল ইয়েস্টারডে। এই বাক্যটা আসলে ঠিক না, যদিও সাধারণ নিয়ম অনুযায়ী সাবজেক্ট হচ্ছে শি, ওয়েন্ট হচ্ছে ভার্ব, তারপরে ম্যানার হচ্ছে বাই বাস, তারপরে প্লেস হচ্ছে টু স্কুল, তারপরে ইয়েস্টারডে হচ্ছে কি টাইম। সাধারণ নিয়ম অনুযায়ী এমপিটি ঠিক আছে, কিন্তু যেহেতু ওয়েন্ট একটা ভার্ব অফ মুভমেন্ট, সেই ক্ষেত্রে আমরা এখানে আগে বাস বসাবো না, আগে বলবো শি ওয়েন্ট টু স্কুল। আমরা এখানে সেন্টেন্সটা ঠিক করে দিয়েছি, শি ওয়েন্ট টু স্কুল, তারপরে লিখবো বাই বাস ইয়েস্টারডে। আমরা যদি অন্য উদাহরণগুলো দেখি, যে হি কেম কোয়াইটলি হোম লাস্ট নাইট, সে গত রাতে চুপিসারে বাসায় এসেছিল। এই বাক্যটাও আসলে ভার্ব অফ মুভমেন্টের কারণে সেন্টেন্সটা ভুল হয়ে গিয়েছে, কোয়াইটলিটা হোমের পরে চলে যাবে, আমরা বলবো হি কেম হোম কোয়াইটলি লাস্ট নাইট। আশা করছি নেক্সট টাইমে রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখবো। এরপরে আমরা মনে রাখবো যদি একাধিক টাইম এবং একাধিক প্লেস থাকে একটা সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমরা কোন অর্ডারে বসাবো। মনে রাখবো সময়ের ক্ষেত্রে আগে ছোট সময় তারপরে বড় সময় বসাবো। যেমন আমি বললাম at 7 PM অন মানডে ইন জুন, তাহলে 7টা নিশ্চয়ই সোমবারের চেয়ে ছোট সময়, সোমবার নিশ্চয়ই জুনের চেয়ে ছোট সময়, তাহলে ছোট থেকে বড় এই সিরিয়ালে বসাবো। যদি প্লেস আসে একাধিক প্লেস একটা সেন্টেন্সে, তাহলে আমরা স্পেসিফিক থেকে জেনারেল, অর্থাৎ আগে সুনির্দিষ্ট জায়গা তারপরে আরেকটু ওয়াইডার বা বড় জায়গার কথা বলবো। যেমন অ্যাট দ্য সেমিনার রুম, এটা হচ্ছে স্পেসিফিক প্লেস, এর চেয়ে একটু জেনারেল হচ্ছে ইন ঢাকা, এর চেয়ে একটু জেনারেল হচ্ছে বাংলাদেশ। তো এইভাবে যদি ডেট অ্যান্ড টাইম থাকে একটা সেন্টেন্সে, তাহলে আমরা এন্ড ওর বিগিনিং লিখতে পারি। আর যদি অ্যাড্রেস স্টাইল থাকে তাহলে ছোটটা আগে লিখবো, বড়টা পরে লিখবো। সবশেষে আজকের ক্লাসে আমরা যেটা বলতে চাই যে আমাদের সাধারণত এই সেন্টেন্স প্যাটার্নগুলোই আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যখন বাক্য গঠন করি, হয় একটা বাক্যে শুধু সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকে, একটা বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, অথবা একটা বাক্য শুধু সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট দিয়ে গঠিত হইতে পারে, অথবা একটা বাক্য সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বাদ দিয়ে শুধু অ্যাডজাংক্ট দিয়ে গঠিত হইতে পারে। লেটস সে শি লিভস ইন চট্টগ্রাম, এখানে কোনো অবজেক্টও নাই, কমপ্লিমেন্টও নাই। অথবা একটা সেন্টেন্স এরকমও হইতে পারে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ যেখানে দুইটা অবজেক্ট থাকে। যেমন হি গেভ মি অ্যাডভাইস, মি হচ্ছে গিয়ে ইনডিরেক্ট অবজেক্ট আর অ্যাডভাইস হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এরপর একটা সাবজেক্ট এবং ভার্বের পরে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট থাকতে পারে, যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, হিম হচ্ছে অবজেক্ট আর ক্যাপ্টেন হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। অথবা একটা সেন্টেন্স এই স্ট্রাকচারে হইতে পারে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট আর তারপরে অ্যাডজাংক্ট। যেমন শি পুট দ্য বুক, শি হচ্ছে সাবজেক্ট, পুট হচ্ছে ভার্ব, দ্য বুক হচ্ছে অবজেক্ট, আর কোথায় রেখেছিল অ্যাডজাংক্ট বা অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে অন দ্য টেবল। তাহলে এই মোটা দাগে 7টা ইউজফুল সেন্টেন্স প্যাটার্ন যদি আমরা মনে রাখি, তাহলে পরবর্তীতে আমরা বাক্যগুলো খুব সুন্দরভাবে গঠন করতে পারবো। তো আশা করছি আজকের এই ক্লাস আপনাদের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরিতে, রাইটিং এবং স্পিকিংয়ের সেন্টেন্স তৈরিতে আপনাদেরকে ভীষণভাবে সহায়তা করবে। তো আজকের মতো আমরা শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।